চলচ্চিত্রটি শুরু হয় ১৮৪৫ সালে একজন যুবতীর দৃষ্টিকোণ থেকে। তাকে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং তার মুখে একটি মুখোশ পেরেক দিয়ে আটকানো হচ্ছে। এরপর শহরের লোকেরা তাকে পুড়িয়ে দেয় এবং একটি পুতুল তার দিকে ধরে একটি মন্ত্র পাঠ করতে থাকে। তার ঝলসে যাওয়া দেহ গাছ থেকে ঝুলতে থাকে। দৃশ্যটি বর্তমান সময় স্থানান্তরিত হয় বোস্টন, ম্যাসাচুসেটসে, যেখানে কলঙ্কিত সাংবাদিক জেরি ফিন এটি টিপ পায় যে আশেপাশে কিছু ঘটছে। তিনি বিস্তারিত জানতে চান এবং তদন্তে যান, কারণ একজন কৃষক বিশ্বাস করেন যে তার গরুটিকে স্যাটানিস্টরা চিহ্নিত করেছে। কিন্তু জেরি জানতে পারেন যে এটি আসলে সেই ব্যক্তির ছেলে যে গরুর পিছনে রং করেছিল। তখন ফাদার হেগেন এসে তাকে গরুটিকে চার্চের জমি থেকে সরিয়ে নিতে বলেন। জেরি যখন চলে যেতে শুরু করেন তখন তিনি একটি কানে কানে কথা শুনতে পান, যা তাকে কাছে একটি গাছের দিকে ডাকে, যেখানে তিনি একটি পোড়া পুতুল খুঁজে পান যা আগের দৃশ্যে দেখা গিয়েছিল, যাতে ১৮৪৫ সালের ৩১ ফেব্রুয়ারি তারিখ খোদাই করা। তখন তিনি পুতুলের মাথায় পা দিয়ে তা ভেঙে ফেলেন। তিনি পুতুল এবং গরু নিয়ে সেই ব্যক্তির কিছু ছবি তোলেন, যাতে তিনি একটি সুন্দর গল্প তৈরি করতে পারেন। শহর থেকে বের হওয়ার পথে সেই রাতে তিনি রাস্তার মাঝখানে অ্যালিস প্যাডেট নামে একজন যুবতীকে দেখতে পান, যার কারণে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। তিনি তাকে জঙ্গলে প্রবেশ করতে দেখে অনুসরণ শুরু করেন। অ্যালিস আগে জেরি যে গাছটির কাছে ছিলেন সেখানে গিয়ে কিছু ফিসফিস করে অজ্ঞান হয়ে পড়েন। জেরি তাকে ফাদার হেগেনের বাড়িতে নিয়ে যান, যিনি অ্যালিসের চাচা। তিনি ডক্টর ন্যাটালি গেটসকে ডাকেন এবং প্রকাশ পায় যে অ্যালিস বধির এবং মুখ। ন্যাটালির সাথে বাইরে কথা বলার সময় জেরি বলেন যে তিনি অ্যালিসকে কথা বলতে শুনেছেন, যার জবাবে ন্যাটালি বলেন যে এটি অসম্ভব, কারণ তার ক্লিপেল ফেল ডিসপ্লেজিয়া রয়েছে, তাই সে শৈশব থেকে কথা বলতে পারে না। এরপর তাকে একটি হোটেলে রেখে চলে যান। জেরি তার নিয়োগকর্তাদের জন্য একটি ধর্মীয় কোণসহ গল্প পেতে ব্যানফিল্ডে থাকেন। তিনি চার্চে যান, যেখানে হেগেন ধর্মোপদেশ দিচ্ছেন, এবং ধর্মোপদেশের সময় অ্যালিসকেও তার নাম ফিসফিস করতে শোনে। তখন সে উঠে দাঁড়িয়ে চলে যেতে শুরু করে এবং আমরা দেখি যে সব লোক তাকে অনুসরণ করতে শুরু করে। সে সেই গাছের কাছে গিয়ে দাঁড়ায়, যেখানে সে একটি আত্মা দেখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অ্যালিস আবার কথা বলে, সবাইকে অবাক করে দেয়। সে দাবি করে যে মেরির কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, যিনি অ্যালিসের মাধ্যমে সবাইকে পরদিন গাছের কাছে ফিরে আসতে বলেন। এরপর নাটালি তার উপর কিছু পরীক্ষা চালান, যা নিশ্চিত করে যে সে এখন সঠিকভাবে শুনতে এবং কথা বলতে পারে। এদিকে জেরি তার পূর্ববর্তী নিয়োগকর্তা মনিকা স্লেডকে রিপোর্ট করে এবং বলে যে সে একটি অলৌকিক ঘটনার গল্প দেখেছে, যা সে নিজের চোখে প্রত্যক্ষ করেছে। মনিকাটাকে মনে করিয়ে দেয় যে সে একটি গল্প জালিয়াতির জন্য বরখাস্ত হয়েছিল এবং সে এখন তার কথা শুনতে চায় না। রাতে যখন জেরি ঘুমাচ্ছে তখন সে একটি স্বপ্ন দেখে, যেখানে একটি ভৌতিক নারী কাছে একটি স্রোত থেকে বেরিয়ে আসে এবং তারপর একটি পানির ফোঁটা তার মাথায় পড়ে, তাকে জাগিয়ে তোলে এবং সে ওপরে ছাদে আর্দ্রতা দেখতে পায়। পরের দিন শহরের লোকেরা গাছটির কাছে ফিরে আসে আরেকটি অলৌকিক ঘটনা ঘটতে পারে কিনা দেখতে, কিন্তু ফাদার হেগেন বেরিয়ে এসে বলেন যে তিনি অ্যালিসকে ভিতরে থাকতে বলেছেন। তিনি মনে করেন যে এই সব কিছু তার জন্য একটু বেশি, তাই আজ কিছুই ঘটবে না। সবাই এটি শুনে খুব দুঃখ পায়, কিন্তু তখন অ্যালিস বেরিয়ে আসে এবং সেই গাছের কাছে যায়, যেখানে সে কিছু ফিসফিস শুনতে পায় এবং মেরিকে দেখতে পায়। সে তখন একটি যুব প্যারাপ্লেজিক টোবি ওয়ালসের কাছে যায়। অ্যালিস মেরির হয়ে কথা বলে এবং টোবিকে হাঁটতে বলে। সবাইকে অবাক করে দিয়ে ছেলেটি তার পায়ে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে এবং সবাই এটিকে মেরির কাছ থেকে একটি অলৌকিক ঘটনা হিসাবে বিবেচনা করতে শুরু করে। জেরি এই ঘটনাটি রেকর্ড করে এবং সবাই মেরির কাছে প্রার্থনা করতে শুরু করে, কিন্তু চার্চের ভিতরে ভার্জিন মেরির মূর্তি বক্তাক্ত বলে মনে হয়। এরপর আমরা টিভিতে এই অলৌকিক ঘটনা সম্প্রচারিত হতে দেখি। জেরি বিশপ গিলেসের সাথে দেখা করেন, যিনি ভ্যাটিকান দ্বারা প্রেরিত মনসিনিয়র ডেলগার্ডের সাথে কাজ করছেন অ্যালিস সত্য একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা সম্পাদন করেছে কিনা তা তদন্ত করতে। ডেলগার্ড তাদের বলেন যে এই অলৌকিক ঘটনাটি বোঝার জন্য তিনি সমস্ত উপলব্ধ বিজ্ঞান এবং প্রযুক্তি এবং ডাক্তারদের ব্যবহার করতে চান, যাতে এই অভিযুক্ত অলৌকিক ঘটনাকে খণ্ডন এবং কোনো প্রতারণাকে প্রকাশ করা যায়। এরপর অ্যালিস মিডিয়ার সামনে উপস্থিত হয়, যেখানে জেরি জিজ্ঞাসা করেন যে মেরি কি চান, যার জবাবে অ্যালিস বলে যে এটি তার বিশ্বাস। তখন আমরা জানতে পারি যে ফাদার হেগেন অসুস্থ এবং চার্চটি শীঘ্রই একটি অভয়ারণ্যে রূপান্তরিত হতে চলেছে। এখানে জেরি গিলেসের কাছে শুধুমাত্র অ্যালিসের সাথে কথা বলার কর্তৃত্ব চান এবং ন্যায্য হতে প্রতিশ্রুতি দেন। তিনি দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন যদি এই অলৌকিক ঘটনাগুলি মিথ্যা প্রমাণিত হয়। ডেলগার্ড তার সাথে একমত নান, কিন্তু গিলেস বলেন যে তিনি জেরিকে একটি দ্বিতীয় সুযোগ দিতে চান। এদিকে হেগেন গাছটির কাছে যায় এবং মাটিতে ভাঙা পুতুলটি দেখে। এই সময় আমরা একটি ভৌতিক আবির্ভাব দেখতে পাই যে তাকে অনুসরণ করছে বলে মনে হয়।
জেরি অ্যালিসের সাথে একটি সাক্ষাৎকার নির্ধারণ করেন, যেখানে অ্যালিস বলে যে মেরি যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছাতে চান। জেরি তাকে জিজ্ঞাসা করেন কেন মেরি তাকে বেছে নিয়েছেন, যার জবাবে অ্যালিস বলে যে মেরি কণ্ঠহীনদের কণ্ঠ দেন। তিনি তার কাছে প্রার্থনা করেছিলেন এবং সুস্থ হয়েছিলেন। তিনি মেরির জন্য নিজেকে উন্মুক্ত করেছিলেন এবং তাকে পেয়েছিলেন। তিনি তাকে বলেন যে মেরি বলেছেন যে তিনি তার শব্দগুলির সাথে যে শক্তি ছিল তা মিস করেন এবং তিনি দেখেছেন যে কেউ তার সাহায্যের প্রয়োজন। তিনি বলেন যে তাকে অবশ্যই মেরির কণ্ঠস্বর সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তখন ফাদার হেগেন আসেন এবং বলেন যে তিনি জেরির সাথে একান্তে কথা বলতে চান। তিনি জেরিকে বলেন যেন তিনি অ্যালিসের সুবিধা না নেন এবং ব্যক্তিগত লাভের জন্য তাকে শোষণ না করেন এবং তার অবস্থার কারণে প্রচণ্ড কাশতে শুরু করেন। এখানে আমরা জানতে পারি যে হেগেন অ্যালিস নিয়ে চিন্তিত ছিলেন, কারণ যেখানে ঈশ্বর যান সেখানে অশুভ অনুসরণ করে। তিনি তাকে বলেন যে আগে যারা মেরিকে দেখেছে তারা পাগল হয়ে গেছে বা মারা গেছে। এখন যখন জেরি রাতে তার হোটেলে ফিরে আসেন, তখন আমরা তার পিছনে একটি ভৌতিক আবির্ভাব দেখতে পাই। পরের দিন জেরি ডেলগার্ডের সাথে চার্চে বসে থাকেন যখন অ্যালিস হেগেনের সাথে গান অভ্যাস করেন। হেগেন হঠাৎ প্রচণ্ড কাশতে শুরু করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। যখন জেরি অ্যাম্বুলেন্স ডাকে, অ্যালিস হেগেনের বুকের ওপর হাত রাখে এবং তিনি হঠাৎ স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। ডেলগার্ড এবং জেরি উভয়ই এটা দেখে বিস্মিত হন, কিন্তু তখনই পাদ্রি অ্যালিসের পেছনে একটি ভূত দেখতে পান। নাটালি পরে হেগেনের এক্স-রে নেয় এবং কিছুদিন আগের এক্স-রের সাথে তুলনা করে তাদের বলে যে তিনি সুস্থ হয়ে গেছেন। জেরি টবি সম্পর্কে জিজ্ঞাসা করলে নাটালি তাকে বলে যে তার অবস্থার কোনো প্রতিকার ছিল না, কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারে। এখন অ্যালিস সত্যিই হেগেনকে সুস্থ করেছে বলে বিশ্বাস করে গাছটিকে আনুষ্ঠানিকভাবে একটি পবিত্র স্থান ঘোষণা করা হয় এবং ব্যানফিল্ডে পর্যটন বাড়তে শুরু করে। জেরি মনিকার কাছ থেকে একটি কল পায় এবং সে তাকে ফিরে আসতে বলে, কিন্তু জেরি তাকে বলে যে তার সম্পাদক পদ দরকার, কারণ তার অ্যালিসের সাথে কথা বলার অনুমতি আছে এবং তাকে পেতে হলে মনিকাদের জেরির মাধ্যমেই যেতে হবে। এরপর আমরা হেগেনকে চার্চে ধূমপান করতে দেখি, যেখানে তিনি কিছু ফিসফিস শুনতে পান এবং দেয়ালের মাঝে একটি ফাটল দেখতে পান। তিনি একটি বই তুলে নেন যাতে শয়তান সম্পর্কে কিছু তথ্য খুঁজে পান। এরপর আমরা তাকে ম্যাস করতে দেখি। জেরি পরে নাটালির সাথে পুতুলটি নিয়ে কথা বলে, যেখানে নাটালি তাকে বলে যে এই বিশেষ পুতুলগুলি সৌভাগ্য আনার জন্য তৈরি করা হয়, কিন্তু এগুলো দুষ্ট শক্তিকে আটকানোর জন্য পরিচিত। অসম্ভব তারিখ ফেব্রুয়ারি 31, 1845 লেখা ছিল তাকে চিরকাল আটকে রাখার জন্য। এরপর তারা সেই স্রোতের পাশ দিয়ে হাঁটে যা জেরি তার স্বপ্নে বেঁকেছিল। জেরি নাটালিকে বলে যে সে এই জায়গাটি আগে বেঁকেছে এবং নাটালি তাকে বলে যে 1845 সালে এটি চার্চের সম্পত্তিতে পরিণত হয়েছিল। তখন জেরি জলে কিছু বুদবুদ উঠতে দেখে এবং আবার সেই ভূতকে দেখতে পায়। সে নাটালিকে বলে যে সে হেগেনের সাথে দেখা করতে চায়, কারণ এখানে কিছু ঘটেছে যা চার্চের সাথে যুক্ত। দৃশ্যটি হেগেনের দিকে সরে যায়, যিনি কনফেশনাল বাক্সে কাউকে দেখতে পান। যখন তিনি কাছে যান, তিনি মেরির কণ্ঠস্বর শুনতে পান এবং স্বীকার করেন যে তিনি ঈশ্বরের নাম বৃথা নিয়েছিলেন, কামনা করেছিলেন, অপবিত্র চিন্তা করেছিলেন এবং অনেক জীবন ধ্বংস করেছেন। এখন মেরি তার জন্য এসেছে। মেরি তাকে বলেন যে তিনি তাকে সুস্থ করেছেন, কিন্তু বিশ্বাসের বদলে তিনি সন্দেহ দিয়েছেন। হেগেন ভয়ে কেঁপে ওঠেন এবং মেরি তাকে বলেন যে শয়তান তাকে অলৌকিক ঘটনা করার ক্ষমতা দিয়েছে। হেগেন আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই দুষ্ট আত্মার মুখোমুখি হন, যে তাকে জিজ্ঞাসা করে কে বেশি শক্তিশালী এবং তারপর তাকে আক্রমণ করে। কিছুক্ষণ পরে জেরি চার্চে গিয়ে হেগেনকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় খুঁজে পায়। প্যারামেডিকরা তার দেহ নিয়ে যাওয়ার পর জেরি গিলিসের সাথে কথা বলে, যিনি তাকে এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে বলেন। জেরি আবার অ্যালিসের সাক্ষাৎকার নেয় এবং অ্যালিস বলে যে মেরি চান তারা তাদের কাজ চালিয়ে যাক। জেরি তাকে জিজ্ঞাসা করে যে এটি কোনো দানবীয় শক্তির কাজ হতে পারে কিনা, যার জবাবে অ্যালিস বলে এই সন্দেহ বিশ্বাসকে দুর্বল করে। রাতে যখন জেরি হোটেলে ফিরে যায়, সে আবার সেই ফিসফিস শুনতে পায় এবং এবার মেরিকে দেখে, যে মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। পরের রাতে ফুটেজ পর্যালোচনা করার সময় সে ভিডিওটি স্লো করে এবং লুকানো কিছু প্রকাশ পায়। হেগেনের শেষ কৃত্যে মেরির ভূত মিটমিট করে দেখা যায়। জেরি এবং নাটালি চার্চের বেসমেন্টে গিয়ে চার্চের রেকর্ড খুঁজে বের করে, যেখানে তারা দানব এবং ডাইনি সম্পর্কে ল্যাটিন ভাষায় লেখা নথি পায়। তারা মেরি এলেন সম্পর্কে একটা লেখা খুঁজে পায়। মেরি এলেন ছিলেন তার সময়ের একজন হিলার, কিন্তু যে কেউ তার ওপর সন্দেহ করত তার অন্ধকার পরিণতি হতো। শহরের লোকেরা মেরির বিরুদ্ধে চলে যায়, তাকে গ্রেপ্তার করে পিটার কুয়াড ক্রিকের বরফ শীতল জলে ডুবিয়ে দেওয়া হয় এবং শয়তানের জন্য কাজ করার স্বীকারোক্তি আদায় করা হয়।
শাস্তিস্বরূপ কুমারী মেরির একটি মুখোশ তার মুখে পেরেক দিয়ে আটকে দেওয়া হয় এবং তাকে পুড়িয়ে মারা হয়, তার আত্মাকে সেই পুতুলে আটকে রেখে যেটি জেরি ভেঙে ফেলেছিল। অ্যালিস অনুষ্ঠানের মধ্যে উঠে দাঁড়ায় এবং লোকেদের বলে যে মেরি চান তারা সবাই স্যাংচুয়ারিতে একত্রিত হয়ে একটি বিশেষ প্রার্থনায় অংশ নিক। এখন তারা বুঝতে পারে যে হেগেনকে হত্যা করা হয়েছে কারণ সে সম্ভবত সত্য আবিষ্কার করেছিল। এই অলৌকিক ঘটনাগুলো ঈশ্বরের থেকে নয়, বরং মেরি এলেনের, যিনি কুমারী মেরির বিরোধী এবং শয়তানের কাজ করছেন। জেরি কিছু কণ্ঠস্বর শুনতে শুরু করে এবং তখন মেরি তাদের সামনে আবির্ভূত হয়ে আক্রমণ করে, কিন্তু তারা ভাগ্যক্রমে পালাতে সক্ষম হয়। এরপর জেরি এবং নাটালি বস্টনের আর্চডায়োসিসে গিয়ে গিলেস এবং ডেলগার্ডকে হেগেনের আবিষ্কারগুলো দেখান, কিন্তু গিলেস তাকে বলে যে সে ইতিমধ্যে এটা জানে। ডেলগার্ড লক্ষ্য করেন যে তাকে এ সম্পর্কে কখনো জানানো হয়নি এবং গিলেস চায় না যে কিছুই এই প্রার্থনায় বাধা দিক। জেরি পরে মেরি সম্পর্কে আরও গবেষণা করে এবং নাতালিকে বলে যে মেরির মৃত্যুর আগে একটি ছেলে ছিল যাকে নিকোলাস প্যাকেট নামে একজন মানুষ দত্তক নিয়েছিল, যার অর্থ অ্যালিস মেরির বংশধর। আর মেরি শয়তানের সাথে একটি চুক্তি করেছিল যে সে তার সন্তানদের মাধ্যমে এবং তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে বেঁচে থাকবে এবং শুধুমাত্র তখনই তাদের সংযোগ বিচ্ছিন্ন হবে। হঠাৎ সেই নথিটি আগুনে পুড়ে যায়। জেরি আরেকটি মেরির মূর্তি ভেঙে পড়তে দেখে, যেখান থেকে মেরি বেরিয়ে আসে এবং তাকে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু তখনই ডেলগার্ড এসে তাকে তাড়িয়ে দেয়। এখন জেরির কথা বিশ্বাস করে ডেলগার্ড বলে যে যেসব মানুষ তাকে বিশ্বাস করছে তারা তাকে আরও শক্তি দিচ্ছে। ডেলগার্ড জেরি ও নাতালির সাথে চার্চে যোগ দেয় পুতুলটিকে আশীর্বাদ করতে এবং মেরির আত্মাকে পুতুলে ফিরিয়ে আনতে চেষ্টা করতে। যখন সে ম্যাচ চালায়, মেরি তার পিছনে দাঁড়িয়ে তা নিভিয়ে দেয় এবং হঠাৎ আগুন বড় ক্রুশে ছড়িয়ে পড়ে, যা দেয়াল থেকে পড়ে ডেলগার্ডকে বিদ্ধ করে তাকে জ্বালিয়ে দেয়। জেরি ও নাটালি বাইরে দৌড়ে যায় এবং রিচুয়ালের জায়গায় যায়। রিচুয়াল তখন প্রায় শেষের দিকে। মেরি শহরের লোকেদের সমস্ত বিশ্বাস শুষে নিয়ে আরও শক্তিশালী হতে চলেছে। জেরি ও নাটালি সেখানে পৌঁছে বুঝতে পারে যে মেরিকে থামানোর একমাত্র উপায় হল উপস্থিত সবাইকে তার ক্ষমতা নিয়ে সন্দেহ করানো। মেরি প্রায় ভিড়কে তাদের আত্মা তার কাছে সমর্পণ করতে রাজি করিয়ে ফেলে, কিন্তু তখন নাটালি তাকে বিভ্রান্ত করে। জেরি ভিড়কে বলে যে সে পুরো গল্পটি বানিয়েছে এবং অ্যালিস আসলে কোনো হিলার নন। সে অ্যালিসের শুনতে পাওয়া এবং টবির হাঁটার ঘটনাগুলোকে চিকিৎসাগত প্রভাব বলে দাবি করে। নাটালি তার সাথে যোগ দিলে ভিড় হতাশ হয়ে তাদের বিশ্বাস ত্যাগ করতে শুরু করে। মেরি অ্যালিসকে বলে যে যদি তারা তাদের আত্মা তার কাছে সমর্পণ না করে তবে অ্যালিস আর কখনো কথা বলতে পারবে না, কিন্তু অ্যালিস বলে যে জেরি সত্য বলছে এবং মেরি আসল নয়। মেরি ক্রুদ্ধ হয়ে গাছটিতে আগুন ধরিয়ে দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে। টবি আবার তার পায়ের নিয়ন্ত্রণ হারায় এবং নাটালি তাকে নিরাপদে বাইরে নিয়ে যায়। তখন গিলেস দেখে যে মেরি সেই জ্বলন্ত গাছ থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে যায় এবং তার মুখোশ খুলে ফেলে। সে তাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কিন্তু মেরি তার বুকের উপর হাত রেখে তাকে ধূলিসাৎ করে দেয়। এটি দেখে জেরি অ্যালিসকে নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু মেরি হঠাৎ তাদের সামনে আবির্ভূত হয়। সে জেরিকে মাটিতে ফেলে দেয় এবং তার দিকে হামাগুড়ি দিয়ে এগোয়। যখন সে তাকে মারতে যাচ্ছিল, অ্যালিস তার সামনে এসে দাঁড়ায় এবং সেই আঘাতটি গ্রহণ করে। মেরি তার শেষ বংশধরকে হত্যা করার সাথে সাথে তার আত্মা আর বেঁচে থাকতে পারেনি এবং সে চিৎকার করতে করতে শূন্যতায় বিলীন হয়ে যায়। তখন জেরি অ্যালিসকে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার বেঁচে ওঠার জন্য। কাঁদতে কাঁদতে হঠাৎ অ্যালিস আবার জীবিত হয়ে ওঠে এবং জেরি তাকে জড়িয়ে ধরে। এরপর জেরি ও নাটালি অ্যালিসকে নিয়ে হেগেনের সমাধিতে শ্রদ্ধা জানাতে যায়। যদিও অ্যালিস আবার বধির ও মুখ হয়ে গেছে, জেরি তার সাথে যোগাযোগের একটি উপায় খুঁজে পায়। সে নাটালিকে বলে যে সে অবাক হয়েছে যে অ্যালিস বেঁচে আছে, কারণ সে যখন তাকে ধরে রেখেছিল তখন তার না পালস ছিল না শ্বাস প্রশ্বাস। কিন্তু নাটালি মনে করে যে হয়তো ঈশ্বর সত্যি একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। তারা চলে যাওয়ার পর আমরা ম্যাথিউ 7:15 থেকে একটি বাণী দেখতে পাই, সতর্ক থেকো সেই মিথ্যা প্রণবীদের থেকে যারা তোমাদের কাছে ভেড়ার ছদ্মবেশে আসে, কিন্তু ভিতরে তারা হিংস্র নেকড়ে। শেষ দৃশ্যে আমরা আবার কুমারী মেরির মূর্তি থেকে রক্ত পড়তে দেখি, যার অর্থ এই দুষ্ট শক্তি এখনও ফিরে আসতে পারে।